को लाइक करें, मेरे चैनल को सब्सक्राइब करें। হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 9 ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ফিজিক্যাল সায়েন্স বা ভৌতবিজ্ঞানের সেকেন্ড চ্যাপ্টার বল ও গতির একটা ইম্পর্ট্যান্ট একটা জায়গা নিয়ে আলোচনা করব। সেটা হলো নিউটনের গতিসূত্র। বেসিক্যালি 3টে গতিসূত্র আছে। ওকে, তো আমরা প্রত্যেকটা গতিসূত্র 1 বাই 1 আলোচনা করব, দেখব কি ব্যাপার, কি বলা আছে। তো ফার্স্টে প্রথম গতিসূত্র। তো প্রথম গতিসূত্রটা কি, ধরো কোনো একটা এখানে ধরো একটা মাঠ বা কোনো একটা ভূমির ওপর ধরো এখানে একটা বল রয়েছে, স্থির অবস্থায় একটা বল রয়েছে, ধরো এটা স্থির, ঠিক আছে। এবার যদি এই বলটা ওপর বাইরে থেকে কোনো কিছু কোনো বল যদি প্রয়োগ না করা হয়, তাহলে বলটা এখানেই স্থির থেকে যাবে। বা ঘুরিয়ে বললে বলটা কি আপনি নিজে থেকে, বল তো একটা জড় পদার্থ, হ্যাঁ, ও তো আর প্রাণ নেই যে নিজে থেকেই ও এখানে এতে রয়েছে, ও নিজে থেকেই কি এই বিতে আসতে পারবে, বি পয়েন্টে নিজে থেকেই নিজে না। হতে পারে ধরো খুব জোরে এখান থেকে কোনো হাওয়া আসলো তাহলে হতে পারে। তাই হাওয়া আসে তার মানেও বাইরে থেকে একটা কিছু আসছে, তো বাহ্যিক কোনো একটা বল ক্রিয়া করছে, হাওয়া একটা চাপ একটা বল প্রয়োগ করছে, তার ফলেই বলটাই গবে। বা কেউ বলটাকে নিয়ে এদিকে ঠেলে দিল, সেক্ষেত্রে অর্থাৎ বাইরে থেকে একটা বল প্রয়োগ করতে হবে, তাহলেই কোনো একটা বস্তু, স্থির বস্তু, তার ধর্মে পরিবর্তন করতে হবে, স্থির বস্তুটা গতিশীল হয়ে যাচ্ছে। আবার ঘুরিয়ে বলে ধরো কোনো একটা বলকে গড়িয়ে দেওয়া হলো, অলরেডি গড়িয়ে দেওয়া হয়েছে, বলটাকে গড়িয়ে তাহলে বলটা এইভাবে করে এগোচ্ছে এইভাবে করে এগিয়ে যাচ্ছে। তো বলটাকে যদি একটা যদি গড়িয়ে দাও একটা ভূমির ওপরে, বা ধরো ক্রিকেট খেলা হচ্ছে মাঠের মধ্যে, যে ব্যাট করছে সে একটা শট মারলো, তো এবার বলটা মাঠের ওপর গড়িয়ে যাচ্ছে। এবার যতক্ষণ না কোনো ফিল্ডার বলটাকে ধরছে, বলটা এগোতেই থাকবে, হ্যাঁ। এবার বলটা সেখানে থেমে যাবে, কারণ সেখানে ঘাস থাকে, আর তাছাড়া ভূমির সাথে একটা ঘর্ষণ হয়। তো আমরা এখানে ধরে নেব ঘর্ষণ যদি না থাকে, কেন ঘর্ষণে একটা বল, বাইরে থেকে প্রযুক্ত একটা বলও হচ্ছে ঘর্ষণ, হ্যাঁ। তো সেটা একটা বল, যদি ঘর্ষণও না থাকে, কিছু না থাকে, মাঠে কোনো ঘাস কিছু না থাকে, সমান একটা ভূমি হয়, তাহলে যদি ওই শটটা মারা হলো বলটা নিজস্ব গতিতে পুরো চলতে থাকবে, যদি কোনো ফিল্ডার না ধরে। তো এখানে সেম একটা বলকে যদি গড়িয়ে দেওয়া হয়, যদি ঘর্ষণ বলও ক্রিয়া না করে, কেন ওটা একটা বাহ্যিক বল, ওটাও নেই, বাইরে থেকে কোনো বলও আসছে না, কোনো কিছু হচ্ছে না, তো ওটা যেভাবে চলছে সেভাবে চলতেই থাকবে, বলটা আর থামবে না। তো বেসিক্যালি এটাই হচ্ছে নিউটনের প্রথম গতিসূত্র। অর্থাৎ বাইরে থেকে যদি কোনো বল প্রয়োগ না করা হয়, তাহলে স্থির বস্তু, প্রথমে স্থির ছিল, স্থির বস্তু চিরকাল স্থির থেকেই যাবে, ও আর নড়বে না, ওখানেই স্থির থেকে যাবে। আর গতিশীল বস্তু সমবেগে সরল রেখায় চিরকাল চলতে থাকবে। তো এখানে সমবেগে কেন বলা হয়েছে, সমবেগে আর সরল রেখায় কেন বলা হয়েছে, এই দুটো টার্ম ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তো সমবেগ কারণ হচ্ছে বেগটা একই, যদি বলটাকে, হ্যাঁ, ধরো যেটা আমি বললাম ব্যাটসম্যান শটটা মারলো, যে ব্যাটিং করছে সে শটটা মারলো, ধরো সে মেরেছে, মারার পর বলটা বেগ নিয়েছে, ধরো ভেলোসিটি হয়েছে 10 মিটার পার সেকেন্ড করে এগোচ্ছে, বলটা গড়িয়ে যাচ্ছে মাঠের মধ্যে দিয়ে। এবার এখানে ধরে নাও মাঠে কোনো ঘাস ওরকম কিছু নেই, পুরো প্লেন ভূমি, হ্যাঁ। তারপর ওখানে কোনো ঘর্ষণ বলও নেই, কেন বাইরে থেকে কোনো বলও ক্রিয়া হচ্ছে না, ঘর্ষণ বলও থাকবে না, তার কেন ঘর্ষণ বলও বাইরে থেকে, বারবার বলছি ওটা বাইরে থেকে প্রযুক্ত একটা বল। তো বলটা ওই 10 মিটার পার সেকেন্ড ওই বেগ নিয়ে, ভেলোসিটি নিয়ে এগোতে থাকবে, কারণ কোনো কিছুতে প্রয়োগ করা হচ্ছে না, তাতে ওরা কমবে না, তার জন্য সমবেগ। আর সরলরেখায় কেন, যদি বলটা ধরো এই লাইন বরাবর যাচ্ছে, ভূমিটা এই লাইন বরাবর যাচ্ছে, তো লাইনও যে রেখাটা যাচ্ছে তার তো দিকও পরিবর্তন করতে হবে না, সরলরেখা বলার উদ্দেশ্য দিক পরিবর্তন করতে হবে না, কারণ দিক পরিবর্তন করতে হলে কি বাইরেতে একটা বল প্রয়োগ করে ওকে ঘোরাতে হবে। তো যখন কেউ গাড়ি চালায়, বা যখন ধরো কেউ বাইক নিয়ে এগোচ্ছে, ধরো এই হচ্ছে রাস্তা, স্ট্রেট রাস্তা, বাইক নিয়ে এখান দিয়ে এগোচ্ছে, ওকে, এখান দিয়ে বাইক নিয়ে এগোতে ধরো এইভাবে রাস্তায় বাঁক এসছে, একটা এরকমভাবে মোড় এসছে, ওকে। তো সেক্ষেত্রে যদি সে বাইরে থেকে বল প্রয়োগ না করে বাইকের যে স্টিয়ারিংটা বা হ্যান্ডেলটা যেটা আছে সেটা যদি না ঘোরায়, তাহলে কী হবে, বাইকটা স্টেডি তো চলতে থাকবে। তাহলে কি, তাকে যদি এই টার্নিংটা নিতে হয়, তাহলে তাকে ওই গাড়ির স্টিয়ারিংটা ঘোরাতে হবে বা বাইকের হ্যান্ডেলটা ঘোরাতে হবে বাঁদিকে, অর্থাৎ কি বাইরে থেকে একটা বল প্রয়োগ করতে হচ্ছে, সেম তো এখানেও সেটাই হচ্ছে। যদি বলটার উপর বল প্রয়োগ না করা হয় বাইরে থেকে, তাহলে বলটা যেইভাবে চলছে ওই দিকেই চলতে থাকবে, তার দিকেরও কোনো পরিবর্তন হবে না।
তো বেসিক্যালি এটাই হচ্ছে নিউটনের প্রথম গতিসূত্র। ওকে, নিউটনের প্রথম গতিসূত্র থেকে দুটো জিনিসের ধারণা পাওয়া যায় বা দুটো জিনিস আমাদের পড়ার। বেসিক্যালি প্রথম গতিসূত্রটা তো অবভিয়াসলি পড়তে হবে। নেক্সট দুটো জিনিস সেখান থেকে জানা যায়। এক নম্বর হচ্ছে যেটা সব থেকে প্রধান হচ্ছে বল ও গতি চ্যাপ্টারেই বল এর ধারণাটা পাওয়া যায়, বা ফোর্স। বল মানে এখানে ওখানে, বল মানে এই বল, এখানে এই বল মানে হচ্ছে ফোর্স। ওকে, তো ফোর্স। আর 2 নম্বর হচ্ছে জাড্য। ওকে, বা ইনার্শিয়া। ওকে, তো ফার্স্টে দেখা যাক বল। তো আমি জাড্যটা মুছে দিচ্ছি। জাড্য যখন দেখো তখন বল বা ফোর্স কী, তো এখানে প্রথমে বোঝা গেল যে বাইরে থেকে একটা কিছু প্রয়োগ করা হচ্ছে বস্তুর ওপর, তাহলে বস্তু পরিবর্তন হচ্ছে, বা স্থির বস্তু গতিশীল হচ্ছে, বা গতিশীল বস্তু স্থির হচ্ছে বা থামবে, তাহলে চলতে থাকবে। তো বল বাইরে থেকে একটা ক্রিয়াশীল একটা প্রভাব, তো বাইরে থেকে ক্রিয়া করে যে প্রভাব স্থির বস্তুর যে স্থির থাকতে চায়, স্থির বস্তু স্থিরাবস্থা ও গতিশীল বস্তু স্থির বস্তু ছিল, তো স্থির বস্তুর বাইরে থেকে প্রযুক্ত যে প্রভাব স্থির বস্তুর স্থিরাবস্থা ও গতিশীল বস্তুর বাইরে থেকে প্রযুক্ত যে প্রভাব স্থির বস্তুর স্থিরাবস্থা, মানে স্থির বস্তু যে স্থির থেকে যাবে ওটাকে, আর গতিশীল বস্তুর সমবেগে সরলরেখায় গতিশীল ছিল সে চলতে থাকবে, সেটাকে পরিবর্তন করে, অর্থাৎ অবস্থাটার পরিবর্তন করে, সেটাই হচ্ছে বল। নাহলে তো নিউটনের প্রথম গতিসূত্র থেকে তো বোঝাই যাচ্ছে, যদি বল প্রয়োগ না করা হয় তাহলে কি স্থির বস্তু স্থিরই থেকে যাবে চিরকাল, আর গতিশীল বস্তু সমবেগে সরলরেখায় গতিশীলই থেকে যাবে। ওকে, তো প্রথম গতিসূত্র থেকে বেসিক্যালি বলের শুধু এই ধারণাটাই পাওয়া যায়, বলের মান নির্ণয় বা বলের একক মাত্রা এগুলো নির্ণয়ের ধারণা প্রথম গতিসূত্র থেকে পাওয়া যায় না। তো পরীক্ষায় প্রশ্ন আসে যে বলের ধারণা নিউটনের কোন গতিসূত্র থেকে পাওয়া যায়, তো সেটা অ্যান্সার হচ্ছে নিউটনের প্রথম গতিসূত্র। ওকে, আচ্ছা, নেক্সট আমরা দেখব জাড্য বা ইনার্শিয়া। ওকে, তো জাড্য কি, ধরো একটা বাসের ভেতরে, ধরো এটা হচ্ছে বাসের ওই ভূমির ওপরে একজন দাঁড়িয়ে আছে, ধরো দাঁড়িয়ে আছে, ঠিক আছে। বাসটা ধরো এইদিকে চলবে, এদিকে এগোবে, ধরো বাসটা এদিকে এগোবে, ঠিক আছে, এগোবে। এই বাসটা যেটা আছে সেটা স্থির অবস্থায় রয়েছে। ওকে, বাসটা স্থির অবস্থায় রয়েছে, লোকটা দাঁড়িয়ে আছে, কোনো কিছু ধরে নেই। তো হঠাৎ করে বাসটা মানে চলতে শুরু করলো হঠাৎ করে। তো এরপর কী হবে, তোমরা এটা দেখে থাকবে যে তোমরাও যদি দাঁড়িয়ে থাকো বা কেউ যদি দাঁড়িয়ে থাকে, সে কী হয়, ফট করে পেছন দিকে হেলে যায়, লোকটা দেখবে পেছন দিকে হেলে গেছে, তাই না? তো এটা কেন হয়, বেসিক্যালি এটা হয় জাড্যর জন্য। আবার আরেকটা কেস দেখবে, এটা ধরো কেস 1, নেক্সট ধরো কেস 2। এই ভূমি, লোকটা রয়েছে বাসের ওপরে। ওকে, তো এবার ধরো বাসটা আগে থেকেই গতিশীল, এখানে বাসটা স্থির ছিল। ওকে, বাসটা আগে থেকেই গতিশীল, মানে বাসটা চলছে, হুট করে থেমে গেল, হুট করে বাসটা থেমে গেল। ওকে, হঠাৎ করে থেমে গেল, তাহলে কী হবে, দেখবে যে এর আমাদের সাথে হয়ে থাকে, ফট করে আমরা সামনের দিকে ঝুঁকে পড়ি, তো লোকটাও কী হবে, লোকটাও সামনের দিকে ঝুঁকে পড়বে। তো এটা হয় জাড্যের জন্য। তো এবার দেখো, এটা তো বোঝা গেল যে এটা জাড্যের জন্য হচ্ছে। এবার দুটো ব্যাপার কি এক, দুটো ব্যাপার এক না, দুটো ব্যাপার আলাদা। এবার কোনটা কেন হয় সেটা এবার একটু দেখা যায়। তো কেস 1-এ প্রথমে বাসটা স্থির ছিল, লোকটা দাঁড়িয়ে ছিল, লোকটাও স্থির আছে। বেসিক্যালি লোকটার এই কোমর থেকে যে পা পর্যন্ত, এই পাটটা বাসের সাথে, তো মানে বেসিক্যালি পাটা পুরো বাসের ভূমির সাথে একদম সংযোগ অবস্থায় রয়েছে, একটা মানে স্পর্শ করে রয়েছে। তো লোকটার যে পাটা আছে পাটাও স্থির। এবার বাসটা চলতে শুরু করেছে হট করে, তো লোকটার পা যেটা রয়েছে, পাটা যেহেতু স্পর্শ করেছিল ভূমিটাকে, তো পাটাও চলতে শুরু করে দেয়।
পাটাও মানে গতিশীল হয়ে যায়, স্থির থেকে পাটাও গতিশীল হয়ে যায়, যে বাসটাও স্থির থেকে গতিশীল হয়ে যায়। যেহেতু পাটা বাসের ভূমির সাথে স্পর্শ করেছিল, তো লোকটার পাটাও স্থির থেকে গতিশীল হয়ে যায়। কিন্তু ওপরের যে পার্টটা, বডি পার্টটা আপ টু হেড টু যে বেলি, পেট থেকে পুরো মাথা পর্যন্ত যে বডি পার্টটা, সেটা স্থিরই থাকতে চায়, ফলে সেটা অ্যাজ ইউজুয়াল। তো এটা যদি এগোতে থাকে, এটা যদি স্থির থাকতে চায়, অবভিয়াসলি তো পেছন দিকে হেলে পড়বে, তাই না? ধরো এখানে একটা কিছু রয়েছে, এই ধরো রয়েছে, এটাকে এগিয়ে নিয়ে যাওয়া হল, এটা থেমেই আছে, তাহলে ধরো এখানেই পড়ে যাবে, এই পেছন দিকে পড়ে যাবে, তাই না? এটাও সেম হয়। এখানে ব্যাপারটা উল্টো, এখানে বাসের ভূমিটাও গতিশীল, পা স্পর্শ করে রয়েছে, তো লোকটার পাটাও গতিশীল বাসের সাথে। যেই থামলো, হুট করে পাটাও থেমে যায়। এখানে যেহেতু বাসটা যেই স্পিড নিয়ে মানে চলতে শুরু করলো, মানে লোকটার পাটাও চলতে শুরু করে বাসের ভূমির সাথে। এখানে উল্টো কেস, বাসটা চলছে, বাসটা হঠাৎ করে থামলো, বাসের ওই ভূমির সাথে সাথে লোকটার পাটাও চলছিল, যেহেতু স্পর্শ করেছিল, বাট যেই থামলো, পাটাও যেহেতু স্পর্শ করে আছে, তো সেটাও থেমে যায়। বাট ওপরের বডি পার্টটা তখনও থামে না, তখন এগোতে চায়, সে তখনও এগিয়ে যেতে চায়, সে গতিশীল ধর্মটা বজায় রেখে যেতে চায়, তার জন্য বডিটা সামনের দিকে এগিয়ে যায়। তো এখানে বোঝাই গেল এখানে কি হচ্ছে, ওপরের যে বডি পার্টটা আছে সেটা তার স্থিতিশীল ধর্মটা বজায় রাখতে চাইছে, আর এখানে গতিশীল ধর্মটা বজায় রাখতে চাইছে, তাই তো? তো এটাই হচ্ছে বেসিক্যালি জাড্ডু। যখন কোনো স্থির বস্তু তার স্থির থাকার ধর্মকে, বা গতিশীল বস্তু তার গতিশীলতার ধর্মকে বজায় রাখতে চায়, সেটাই হচ্ছে কি জাড্ডু পুরোটা। আর স্থির বস্তুর কোনো বা স্থিতিশীল বস্তুর স্থিরাবস্থাকে বজায় রাখা ধর্মটা হচ্ছে স্থিতিজাড্য, আর গতিশীল বস্তুর গতিশীলতার ধর্মটাকে বজায় রাখার যে চেষ্টা, সেটা হচ্ছে গিয়ে গতিজাড্য। সিম্পল। ওকে, এবার আমরা দেখব নিউটনের দ্বিতীয় গতিসূত্র। ওকে, তো প্রথম গতিসূত্র থেকে আমরা কি জানলাম, কোনো একটা স্থির বস্তুর ওপর বল প্রয়োগ না করলে সেটা স্থিরই থেকে যাবে, আর গতিশীল বস্তুর উপর বল প্রয়োগ না করা হলে বাইরে থেকে কোনো গতিশীলই থেকে যাবে। তো ধরো একটা স্থির বস্তু রয়েছে, এখানে একটা বল রয়েছে, ওকে, আর এখানে একটা বল রয়েছে, ওকে। ধরো এই বলটার ওয়েট হচ্ছে গিয়ে, বা ভর হচ্ছে গিয়ে, ধরো ওয়েট, ওজন, মাস, ভর হচ্ছে গিয়ে ধরো 20 গ্রাম, এটা হচ্ছে গিয়ে ধরো 50 গ্রাম, ওকে। দুটোই স্থির অবস্থায় রয়েছে, ওকে। তো স্থির অবস্থায় রয়েছে, বাইরে থেকে বল প্রয়োগ করতে হবে এটাকে গতিশীল করার জন্য দুটোকে। ধরো আমি চাই এই দুটো বলের বেগ আমি এই বেগে পাঠাবো, ধরো 10 মিটার পার সেকেন্ড বেগে আমি দুটো বলকে গতিশীল করব, ওকে। তো এই বলটা আর এই বলটা ক্ষেত্রে, এখানে বল মানে ফোর্স নেই, এখানে বল মানে এমনি খেলার বল, যেটা হয় BALL, ওকে। তো এই বলটার ক্ষেত্রে আমাকে যে পরিমাণ বল প্রয়োগ করতে হবে বলটাকে গতিশীল করার জন্য, 20 গ্রামের একটা বলকে 50 গ্রামের বলের ক্ষেত্রে কি সেই একই পরিমাণ বল প্রয়োগ করলে হয়ে যাবে? বলটা গতিশীল মানে 10 মিটার পার সেকেন্ড, দুটোতেই আমি বেগ টাচ করতে চাই, দুটোতেই আমি 10 মিটার পার সেকেন্ড বেগটা পৌঁছাতে চাই। তো 20 গ্রামের বলে যদি আমি যে পরিমাণ বল প্রয়োগ করব 50 গ্রাম বলেও কি সেটাই হয়ে যাবে? হবে না, কারণ এটা কি বড়, এটার ক্ষেত্রে একটু বেশি পরিমাণ বল প্রয়োগ করতে হবে আমাকে। তো এর থেকে কী বোঝা যায়, যদি বস্তুর ভর বাড়ে তাহলে বাইরে থেকে যে প্রযুক্ত বলের পরিমাণ সেটাও বাড়বে, যদি ভর কমে তাহলে বাইরে থেকে যে প্রযুক্ত বলের পরিমাণ সেটাও কমবে, তাই তো? তো তোমরাও এমনি দেখে থাকবে, যদি কেউ ক্রিকেট খেলে থাকো দেখবে যখন হালকা বলে খেলা হয় তখন বলটাকে হালকা করে ছুড়লেই চলে যায়, কিন্তু যদি বলটার ওয়েটটা বেশি হয় তখন একটু বেশি বল লাগে, মানে বেশি দূর পাঠাতে হলে তাকে বেশি জোরে মারতে হবে, তাই তো? তো এটাই ঘটে থাকে, কারণ কি ভর বাড়ছে মানে বলটা আমাকে বেশি প্রয়োগ করতে হবে, ভর কমছে তার মানে বলটা আমাকে কম প্রয়োগ করতে হবে। এখানে এই বল মানে ফোর্সটা আমাকে কম প্রয়োগ করতে হবে, ওকে। আর ধরো এই 10 মিটার পার সেকেন্ড বেগে, ধরো 10 মিটার পার সেকেন্ড, যেটা ধরো আমি বলটাকে এদিকে ছুড়লাম, এই দুটোকে আমি এইদিকে পাঠাবো, মানে এইদিকে বল প্রয়োগ করলাম, আমি এইদিকে পাঠাতে চাই তো এইদিকে বল প্রয়োগ করব, মানে বল প্রয়োগটা এইদিকে হচ্ছে বাঁ দিক থেকে ডান দিকে, ওকে, বাঁ দিক থেকে ডান দিকে হচ্ছে।
তো বেগে পৌঁছানোর আগে কী হয়, ত্বরণ সৃষ্টি একটা বস্তুতে, তারপরেই তো মানে ধীরে ধীরে বাড়তে থাকবে। ফট করে তো 10 মিটার পার সেকেন্ড বেগে পৌঁছাবে না। ত্বরণ পড়ানোর টাইমে আমি বলেছিলাম যে ত্বরণ যেটা হচ্ছে ধীরে ধীরে বেড়ে তারপরটা একটা হাইপ, যেটা মানে একটা বেগ, যেটা ভেলোসিটিতে পৌঁছাতে চাইছে বস্তুটা, সেটাতে গিয়ে পৌঁছায়। তো 10 মিটার পার সেকেন্ড কি ফার্স্টে হবে না, প্রথমে 1 মিটার পার সেকেন্ড, দেন 2 মিটার পার সেকেন্ড, 3 মিটার পার সেকেন্ড, এইভাবে বস্তুটা এগোতে মানে বলটা এগোতে থাকবে, দেন 10 মিটার পার সেকেন্ডে হবে। ওকে, তো এবার ধরো তাহলে বস্তুটা একটা ত্বরণ সৃষ্টি হবে যে বলটা প্রয়োগ করা হলো। দেখো এই খেলার বলটার ওপর 20 গ্রামে এদিক থেকে বাঁ দিক থেকে ডান দিকে ফোর্স অ্যাপ্লাই করা হলো। ওকে, তো যে ত্বরণটা সৃষ্টি হবে সেটা কোন দিকে সৃষ্টি হবে, সেটা অবভিয়াসলি এইদিকে সৃষ্টি হবে, বাঁ দিক থেকে ডান দিকে সৃষ্টি হবে। তার জন্যই তো বলটা এইদিকে গড়িয়ে আসবে, এইদিকে কোথাও থাকবে। যদি এদিকে সৃষ্টি হয় তাহলে বলটা তো উল্টো দিকে যাবে। কিন্তু এটা কখনো হয়ে থাকে, আমরা যখন কোনো একটা বল নিয়ে সামনের দিকে ছুঁড়ে মারি, তো বলটা তো সামনের দিকে এগোয়, নাকি বলটা পেছনের দিকে এগোয়? পেছনের দিকে এগোয় না, তো সামনের দিকে এগোয়। তার মানে কি ত্বরণটা সামনের দিকে সৃষ্টি হচ্ছে, আমরা সামনের দিকেই বল প্রয়োগ করছি, মানে বাদিক থেকে ডান দিকে বল প্রয়োগ করা হচ্ছে, ত্বরণও বাদিক থেকে ডান দিকে সৃষ্টি হবে, তার জন্য বলটা এইদিকে এগোবে। এক্ষেত্রেও সেম। হ্যাঁ, এক্ষেত্রে বলের পরিমাণ বেশি হবে, কিন্তু দিকটা তো সেম থাকবে। বল বেশি লাগছে বলে ত্বরণের মানে ত্বরণটা ঘুরে যাবে সেটা তো না, এই দিক থেকে এইদিকে বল প্রয়োগ হচ্ছে, তার মানে ত্বরণ এই দিক থেকে এদিকেই সৃষ্টি হবে, তার জন্য বলটা তো এদিকে করতে হবে। তো এটাই হলো নিউটনের দ্বিতীয় গতিসূত্র। নিউটনের দ্বিতীয় গতিসূত্রে কী বোঝা যায়, যে কোনো আলটিমেটলি কী দেওয়া হলো, কোনো বস্তুর ওপর প্রযুক্ত বল বস্তুর ভরের সমানুপাতিক। বস্তুর ভর যদি কমে বলের পরিমাণও কমবে, বস্তুর ভর যদি বাড়ে বলের পরিমাণও বাড়বে, বল মানে ফোর্স সেটারও বাড়বে। আর বস্তুর ওপর প্রযুক্ত বলের অভিমুখ যেদিকে, মানে বলটা যেদিকে অ্যাপ্লাই করা হবে, ফোর্স যেদিকে অ্যাপ্লাই করা হবে, তো বস্তুতে উৎপন্ন ত্বরণের অভিমুখও সেদিকেই হবে, ত্বরণটাও সেদিকেই অভিমুখটাই থাকবে, ত্বরণটা ওই দিকেই হবে। কারণ আমরা জানি ত্বরণ একটা ভেক্টর রাশি, একটা দিক আছে, তো ত্বরণটা ওই দিকেই সৃষ্টি হবে। ওকে, তো এটাই হলো নিউটনের দ্বিতীয় গতিসূত্র। তো নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে প্রধান যে ধারণাটা পাওয়া যায় সেটা হচ্ছে বলের মান নির্ণয়, বলের মাত্রা, বেসিক্যালি বল পরিমাপ করার ধারণাটা পাওয়া যায়। ওকে, তো আমরা কী জানলাম প্রথমে, যে বস্তুর উপর প্রযুক্ত বলের মান বস্তুর ভরের সমানুপাতিক। তো এফ ভ্যারিয়াস এম ফর মাস, এটা ধরো 1 নম্বর সমীকরণ। নেক্সট আমরা জানলাম বস্তু প্রযুক্ত বলের অভিমুখ যেদিকে ত্বরণের অভিমুখও সেদিকে থাকে, তো এফ ভ্যারিয়াস এ মানে অ্যাক্সেলারেশন, ত্বরণ। তো এটা কীভাবে লেখা যায়, তো এবার 1 আর 2কে যদি একসাথে লিখি, কারণ এফ ভ্যারিয়াস এ এটাকে বলে ভ্যারিয়াস বা সমানুপাতিক চিহ্ন। ওকে, তো দুটোকে একসাথে লেখা যায়, কারণ এফ এর সাথে সমানুপাতিক, এর সাথেও মানে এম এর সাথে সমানুপাতিক, আবার এর সাথে অ্যাক্সিলারেশনের সাথে সমানুপাতিক, দুটোকে লেখা যায় এফ ভ্যারিয়াস এম এ। ওকে, এফ ভ্যারিয়াস এম এ। এবার দেখো যখন এই সমানুপাতিক চিহ্নটা ইজুকাল টু হয়, তখন একটা কনস্ট্যান্ট আনতে হয়, কে, সমানুপাতিক ধ্রুবক, এফ ভ্যারিয়াস কে এম এ। তো এবার একটা এখানে নিয়ম আছে, ধরো যদি একক ভরের বস্তু মানে এম ইজুকাল টু 1 হবে, তাহলে একক ভরের বস্তুর ওপর তাহলে বল প্রয়োগ করা হলে বস্তুটাতে যে ত্বরণটা সৃষ্টি হবে সেটাও একক ত্বরণ, সেক্ষেত্রে কে এর মানও 1ই হবে। তাহলে সেই বলটার পরিমাণ সেটাও সম্পূর্ণ একক বল, সেটা মানে 1 পরিমাণ দাঁড়িয়ে যাচ্ছে, মানে একক মানে 1। ওকে, আবার বলছি, তো যদি কোনো একক ভরের বস্তু থাকে, অর্থাৎ এম ইজুকাল টু 1 হয়, তাহলে বস্তুতে ত্বরণও এককই হবে। ধরে নিলাম যে ত্বরণটা এককই হচ্ছে, 1 হচ্ছে, তাহলে কে ইজুকাল টু 1 হয়। ওকে, তাহলে একক বল মানে যে একক ভরে বস্তুর উপর ক্রিয়া করে বস্তুতে একক ত্বরণ উৎপন্ন করা হচ্ছে, সেটা হচ্ছে একটা একক বল। একক মানেই 1। তো একক বলের এই ধারণা থেকে এটা লেখা যায় যে এফ ইজুকাল টু আলটিমেটলি এম ইন্টু এ। এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, কারণ কে এর মান তো 1, কে মানে 1 ইন্টু এম ইন্টু এ, ওটাই দাঁড়াচ্ছে। ওকে, এখানে জাস্ট কে ইজুকাল টু 1 বসে আসলে আর লেখা না লেখা 1 ইন্টু আছে, ওর কোনো ব্যাপার না, এগুলো সব প্রত্যেকটার সাথে গুণে আছে। তো এফ ইজুকাল টু এম এ, ফোর্স ইজুকাল টু বস্তুর ভর ইন্টু বস্তুতে উৎপন্ন ত্বরণ, টোটালটাই করে বলের পরিমাপটা বেরোয়। তো এবার আমরা বলের মাত্রা ও এসআই ও সিডিএস এককটা দেখব। ওকে,
আমরা কী জানলাম নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে এফ ইজিক্যাল টু এম এ, মানে বস্তুর ভর ইন্টু ত্বরণ। ত্বরণ মানে কি? ত্বরণ মানে বেগ বৃদ্ধি, মানে আলটিমেটলি ওখানে কী ছিল, যখন ত্বরণের মাত্রা নির্ণয় শিখিয়েছিলাম বা একক যখন নির্ণয় করেছিলাম আমরা, তখন আমরা কী লিখেছিলাম, বেগ বৃদ্ধি হার বাই সময়। আলটিমেটলি ওটা বেগ বাই সময়, তো বেগ বাই সময়। ওকে, দেখো ভর ইন্টু, এবার বেগ মানে আবার কি? আচ্ছা, এটাকে আমি আবার ভেঙে করছি। ধরো বেগ ইন্টু 1/সময়, এটা দেখিয়েছিলাম আগেই, এ বাই বি। এটা কীভাবে লেখা যায়, এ ইন্টু 1/বি। এটা জাস্ট বাইরে বের করলাম, বেগটাকে জাস্ট বাইরে বের করে আনলাম। ভর ইন্টু বেগ মানে কি? বেগ মানে সরণ বাই সময়, ইন্টু বাই সময়। এটা অ্যাজ ইউজুয়াল পড়ে থাকছে। ভর ইন্টু সরণ মানে দৈর্ঘ্য, নিচে সময় সময়, তাহলে সময় স্কোয়ার। তাহলে আলটিমেট কী দেওয়া হলো, ভর ইন্টু দৈর্ঘ্য বাই সময় স্কোয়ার। অর্থাৎ ভর মানে হচ্ছে গিয়ে এম ইন্টু দৈর্ঘ্য মানে এল ডিভাইডেড বাই টাইম স্কোয়ার, তাই তো? এবার টিটা ওপরে উঠে আসবে, সেই সূচকের নিয়ম, এম সব ক্যাপিটালে, মাত্রা যখন লেখা হবে তখন সব ক্যাপিটালে, এম এল, এম ফর মাস, এল ফর লেন্থ, টি ফর টাইম, -2, কারণ সেই সেম নিয়ম, এ টু দি পাওয়ার এন থাকলে এ টু দি পাওয়ার -n হয়ে যায় সূচকের নিয়ম। ওকে, তো এটা দাঁড়ালো। এবার এটা থেকে আমরা এককটাও নির্ণয় করতে পারবো। তো দেখো, তো বলের মাত্রা কী বেরোলো, এফ ইজিক্যাল টু mlt টু দি পাওয়ার -2। ওকে, তো এবার থেকে একক এসআইতে, এম মানে কি? মাস। তো ভরের এসআই একক কি? কিলোগ্রাম। কিলোগ্রাম 3 আছে, সেটা কীভাবে লেখা যাবে, এল, এল মানে লেন্থ, মানে দৈর্ঘ্য, দৈর্ঘ্যের এসআই একক হচ্ছে মিটার। মিটার। টি মানে টাইম, এটাকে আমি পার দিয়ে লিখছি, -2, তার লেখার দরকার যে স্কোয়ার দিলে হয়ে যাবে, ইজি, দেখতেও ভালো লাগে। আচ্ছা, টি মানে টাইম, মানে সময়, সময় তো সেকেন্ডই হয়ে থাকে যে কোনো পদ্ধতিতে, যেহেতু পার এই বাই দিয়ে লিখেছি এখানে, তো এখানে স্কোয়ার, -2টা এখানে দেওয়া দরকার। যদি এটা না দিতাম তাহলে জাস্ট হাইফেন দিয়ে, তাহলে এখানে হাইফেন হতো, এটার মতো -2 কিগ্রা মিটার সেকেন্ড স্কোয়ার, ইংলিশে দ্যাট ইজ কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, তো এই এককের এম আর মাত্রার এমকে গোলাবে না। এখানে এম মানে কিন্তু মিটার, যেটা লেন্থ মানে দৈর্ঘ্যের একক এসআই, আর এখানে এম মানে মাস, যেটা হচ্ছে মূল একটা একক, মৌলিক একক ভর। ওকে, তো এই যে টোটাল কিলোগ্রাম মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা ডাক নাম বলতে পারো। এত বড় তো বারবার এটা বলতে অনেক ঝামেলা, তো এটা ডাক নাম হচ্ছে গিয়ে নিউটন। যেহেতু নিউটন আবিষ্কার করেছে তাই নিউটন টোটালটাকে। ওকে, পরীক্ষা এটা লিখলো রাইট, এটা লিখলো রাইট। এবার যদি ওরকম এবার সিজিএসটা দেখা যাক। সেমভাবে মাসের মানে ভরের সিজিএস একক কি? গ্রাম। মানে সেন্টিমিটার, লেন্থ মানে দৈর্ঘ্য, সেমি, এটা তো সেমি থাকে, সেকেন্ড স্কোয়ার, দ্যাট ইজ গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, এটার ডাক নাম হচ্ছে ডাইন। ওকে, টোটালটাকে বলে। পরীক্ষা বেসিক্যালি দেয় নিউটন আর ডাইনের মধ্যে সম্পর্ক, বা দিয়ে দেয় 1 নিউটন মানে কত ডাইন, এটা কোশ্চেন দেয়। তো এটা আমরা সলভ করবো, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, তো নিউটন এটা আছে, এটা হচ্ছে নিউটন মানে তো নিউটন যেটা বলে ওটা আমার আলটিমেটলি কি মানে কিলোগ্রাম মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এটাকে যদি আমরা 1 ধরে নিই, মানে 1 নিউটন
তো এর আগেও আমরা এক বসাবো, কারণ ওখানে একক বলের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যদি বলের পরিমাণ একক হয় তাহলে ভর যেটা হবে বস্তু ভরটা একই হতে হবে, ত্বরণও এক হচ্ছে আমরা ধরে নিলাম। যদি একক ভরের বস্তু হয় এবং একক ত্বরণ উৎপন্ন হয় তাহলে যে বলটা প্রয়োগ করা হবে সেটার মানও হবে 1 নিউটন, একক হতে হবে সব। তাহলে এটা দেওয়ালো, ঠিক আছে। এবার এই কিলোগ্রাম আর মিটার যেটা আছে সেটাকে আমরা সিজিএসে কনভার্ট করবো। তো কিলোগ্রাম মানে ইন দ্য সেন্স মানে এখানে কিলোগ্রামটা ভরের একক এসআইতে আছে, তো আমরা এটাকেই সিজিএসে নেব, মানে 1 কিলোগ্রাম মানে ভরের সিজিএস একক হচ্ছে গ্রাম। তো 1 কিলোগ্রাম মানে কত গ্রাম, দ্যাট ইজ 1000 গ্রাম মিটার। এসআইতে রয়েছে দৈর্ঘ্যের এসআই একক, তো দৈর্ঘ্যের সিজিএস একক হচ্ছে সেন্টিমিটার। তো 1 মিটার থেকে আমরা সেন্টিমিটারে যাব। ওকে, তো 1 মিটার মানে 100 সেন্টিমিটার। সেকেন্ডের তো কোনো কিছু এখানে কোনো কাজ নেই, সেকেন্ড অ্যাজ ইউজুয়াল, তাই এটাকে আর চেঞ্জ করা হয় না, কারণ পুরোটাই তো অনের একক, আর সেকেন্ডই, ওটা কোনো মিনিট ঘন্টা কোনো ব্যাপার নেই। ওকে, তো এবার টোটালটা এটারও এরকম রয়েছে, মানে এটা ইনটুতে রয়েছে, মানে টোটাল এই ভ্যালুগুলো আমরা ইনটু করে দেবো। ওকে, এটা মানে ইনটুতেই রয়েছে, তখন একক লেখার টাইমে আমি বলেছিলাম। তো আলটিমেটলি কথা আছে 3টে 2 5টা শূন্য, 5টা শূন্য। আলটিমেট কী হচ্ছে, এককটা গ্রাম, মূল একক যেটা গ্রাম সেমি পার সেকেন্ড স্কোয়ার। ওকে, তো এই যে গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা মানেই তো ডাইন, এসব বাদ দাও, টোটাল এককটা কিন্তু ডাইন বলে। তো 5টা শূন্য, টোটালটা মানে ডাইন, বোঝা গেল। প্রথমে আমরা ধরে নিলাম একক বল, তার মানে সব কিছু একক হতে হবে 1 নিউটন, 1 কিলোগ্রাম, মানে 1 কিলোগ্রাম দ্যাট ইজ 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অনেক সময় পরীক্ষায় প্রশ্ন দেয় যে 1 নিউটন বল কাকে বলে, সেটার অ্যান্সার হচ্ছে যখন কোনো একটি 1 কিলোগ্রাম ভরের বস্তুতে যে পরিমাণ বল প্রয়োগ করে বস্তুটিতে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করা হয়, সেই পরিমাণ বলকেই বলা হয় 1 নিউটন বল। তো আলটিমেটলি কী দাঁড়াচ্ছে, এটাকে যদি আমরা শর্ট করে লিখি, যেটা আমরা সূচকে শিখেছি 10⁵ ডাই, কারণ 5টা শূন্য আছে, তাই 10 লিখে 5টা শূন্য, মানে 5টা 10 ইন্টু করলে এটা আসবে ডাই। তো আলটিমেট সম্পর্ক হচ্ছে 1 নিউটন মানে হচ্ছে গিয়ে 10⁵ ডাই। কী করে আসলো বোঝা গেল। যদি বলে সম্পর্ক নির্ণয় করতে, তাহলে এই টোটাল পার্টটা করতে হবে, একটা 2 মার্কসের কোশ্চেন হতে পারে এটা। আর যদি শুধু 1 নাম্বারে দিতে 1 নিউটন ইজিক্যাল টু ব্ল্যাঙ্ক দিয়ে দেয় শূন্যস্থান, বা শুধু জাস্ট বলে কত, সেটা যে 1 নিউটন মানে কত ডাই, তাহলে এটা লিখলে হয়ে যাবে। যদি পদ্ধতিটা চায় যে 1 নিউটন মানে নিউটন আর ডাইনের মধ্যে সম্পর্ক নির্ণয় করো, বেসিক্যালি প্রশ্নটা এটা, তাহলে এটা করতে হবে। ওকে, তো এবার নিউটনের দ্বিতীয় গতিসূত্র লাস্ট। ধরো তুমি একটা বল নিয়েছো হাতে। ওকে, তো বল নিয়ে, খেলার বল নিয়ে মেঝেতে বাড়ি মারা হলো, তাই কী হয়, বলটা বাউন্স করে, মানে বাউন্স ব্যাক হয়, আমরা বলি না বাউন্স ব্যাক। বা একটা বল নিয়ে দেওয়ালে ছুঁড়ে মারা হলো, সেক্ষেত্রে সেম হয়, বা এই মেঝেতে দেওয়া হলো, বলটা এখানে গেল, আসলো, বাড়ি খেলো, আবার ফিরে আসলো। ওকে, তো আবার ফিরে আসলো, তো এটাও একটা কারণ আছে, এটাই বেসিক্যালি হয়ে থাকে নিউটনের তৃতীয় গতিসূত্রের জন্য। তো যখন আমরা বলটাকে মেঝেতে ছুঁড়ে মারলাম, তখন আমরা কী করলাম, একটা কাজ করলাম, মানে একটা ক্রিয়া। তো আমরা এখানে কী করছি, একটা ক্রিয়া করছি, বলটাকে মেঝেতে ছুঁড়ে মারলাম, মানে একটা বল অ্যাপ্লাই, মানে একটা ফোর্স। এখানে দুবার বল বললে কনফিউশন ক্রিয়েট হবে, তো এই বলটার ওপর যখন আমরা একটা ফোর্স অ্যাপ্লাই করলাম, মেঝেতে ছুঁড়ে মারলাম, তখন একটা ক্রিয়া করা হলো। এবার তার রেসপন্সে এই যে ভূমিটা রয়েছে, মেঝেটা রয়েছে, সে এই ক্রিয়াটার এগেনস্ট একটা রিপ্লাই দিল। রিপ্লাই মানে প্রতিক্রিয়া। আরও ইজিভাবে বলে, ধরো এ আর বি এর মধ্যে ধরো ঝামেলা হয়েছে, এ একে একটা চড় মারলো, তো বি কি থেমে থাকবে, এ ওকে ঘুরিয়ে 2টো চড় মারলো। ব্যাপারটা এরকম, মানে আমরা এর থেকেই যে বললাম, যত যে ফোর্স, মানে যে পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করব, ক্রিয়াটা করলাম, তাহলে কি এটা মানে মেঝেটাও একটা রেসপন্স ছিল, সে তার জন্য বলটা উপরের দিকে উঠে আসলো। তো এর জন্যই বলটা বাউন্স ব্যাক করে আসে, কারণ কি মেঝেটা একটা প্রতিক্রিয়া বল,
ওই মানে প্রতিক্রিয়া একটা মানে ফোর্স ওই খেলার বলটার উপরে অ্যাপ্লাই করছে। তো আমরা যে মানে এবার দেখো আমরা যদি আস্তে ছুড়ি, ধরো বলটা আসতে মানে ধরো 1 নিউটন বল প্রয়োগ করা হলো, তো বলটা ধরো এতটা আসলো হাইস্ট, এতটা 1 নিউটন প্রয়োগ করা হলো, তো মেঝেটাও কী করবে 1 নিউটন বলই অ্যাপ্লাই করবে। ধরো বলের মান বাড়ানো হলো, এটা 2 নিউটন করা হলো, তাহলে বলটা আরও উঁচুতে উঠবে। এর জন্য দেখো না, যখন দেওয়ালে অনেকে বল একা একা যখন খেলে দেওয়ালে ছুঁড়ে ক্যাচ ধরে, তখন আস্তে ছুড়লে বলটা সামনে পড়ে, বেশি মানে তার কাছে গিয়ে পৌঁছায় না, জোরে ছুড়লেই তার হাতে ক্যাচটা আসে, বেশি জোরে পৌঁছায়। ওকে, তো নিউটনের তৃতীয় গতিসূত্রটা বেসিক্যালি এটাই জাস্ট ধারণাটা। ওকে, সব থেকে ছোট হচ্ছে নিউটনের তৃতীয় গতিসূত্র। সেটা কি? প্রত্যেক একটা ক্রিয়া করা হলো, ক্রিয়ারই একটি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া বল আছে। ওকে, যেটা বললাম বলটাকে ছোড়া হলো, তো ওই সমান আর বিপরীতমুখী, সমান তো অলরেডি বুঝে গেছো, যেই মানে ফোর্স অ্যাপ্লাই করে ছোড়া হবে মেঝেটাও সেই রেসপন্স দেবে, সেই সেম ফোর্সই ওই বলটার উপরে অ্যাপ্লাই করবে, তোমার দিকে পাঠাবে। বিপরীতমুখী কেন? আমরা ছুড়লাম নিচের দিকে, মেঝে যখন প্রতিক্রিয়া বলটা অ্যাপ্লাই করছে বলটা যাচ্ছে ওপরের দিকে, তো আমরা যে ফোর্সটা অ্যাপ্লাই করছি সেটা নিচের দিকে, ডাউনওয়ার্ডস, কিন্তু মেঝে পাঠাচ্ছে আপওয়ার্ডস। যেন বিপরীতমুখী, ক্রিয়া হলো নিচে নিম্নমুখী, বাট প্রতিক্রিয়া হচ্ছে ঊর্ধ্বমুখী, তার জন্য পরস্পর বিপরীতে কাজ করছে। তো ক্রিয়া আর প্রতিক্রিয়া সেটা সবসময় পরস্পরের বিপরীত দিকে ক্রিয়াশীল, বা সবসময় পরস্পরের বিপরীত দিকে কাজ করে। ওকে, আর দুটোর মান সবসময় সমান হবে। ওকে, তো আজকে আমরা বল ও গতি চ্যাপ্টারে একটা ইম্পর্ট্যান্ট জায়গা নিয়ে আলোচনা করলাম। প্রথমে আমরা কী জানলাম? নিউটনের প্রথম গতিসূত্র। ওকে, যেটা আমরা জানলাম যে কোনো একটা স্থির বস্তুর ওপর যদি বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করা তাহলে সেটা স্থিরই থেকে যাবে, আর গতিশীল বস্তুর ওপর যদি বাইরে থেকে বল প্রয়োগ না করা হয় তাহলে সেটা চিরকাল সমবেগে সরলরেখায় চলতে থাকবে। দেন এই প্রথম গতিসূত্রে কী কী ধারণা আমরা জানলাম? বলের ধারণা দেখলাম, বলের জাস্ট ধারণা, মান নির্ণয় না, জাস্ট বলটা কী সেটা আমরা জানলাম, একটা প্রভাব, সেই প্রভাবটাই তো যেটা মানে যে প্রভাবটা না থাকলেই মানে যেটা নিউটনের প্রথম গতিসূত্র বলছে, যদি বলই না থাকে তাহলে কী ঘটবে সেটাই বলছে। তো বেসিক্যালি স্থির বস্তুকে গতিশীল করার জন্য যে প্রভাবটা দরকার সেটাই হচ্ছে বল, গতিশীল বস্তুকে স্থির করার জন্য সেটাই হচ্ছে বল। দেন আমরা জানলাম জাড্য বা ইনার্শিয়া। ওকে, জাড্য দুটো দেখলাম, স্থিতিজাড্য যখন বাসে দাঁড়িয়ে আছে, বাসও থেমে আছে, হঠাৎ করে চলতে শুরু করলো তখন আমরা পিছন দিকে ঝুঁকে যাই, সেটা স্থিতিজাড্য। আর যখন বাসটা চলছে হঠাৎ করে থেমে গেল তখন আমরা সামনের দিকে এগিয়ে যাই, সেটা হচ্ছে গতিজাড্য, কারণ আমাদের শরীরের যে নিম্নভাগ সেটাও বাসের সাথেও গতিশীল। এবার বাস থেমে গেল, শরীর নিম্ন অংশ থেমে গেল, কিন্তু ঊর্ধ্ব অংশ যেটা রয়েছে আমাদের মাথা থেকে পেট পর্যন্ত সেটা এগোতে থাকে, বাস মানে এগোতে চায়। অর্থাৎ স্থিতিজাড্য মানে কোনো স্থির বস্তু স্থিতিশীল থাকার ধর্মটা বজায় রাখার ধর্ম, মানে বজায় রাখতে চায়, সেটা হচ্ছে স্থিতিজাড্য। নেক্সট নিউটনের দ্বিতীয় গতিসূত্র, এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। যেটা যদি বলের মান বাড়ানো হয় তাহলে মানে বাইরে থেকে প্রযুক্ত বলের মান বস্তু ভরের সাথে সমানুপাতিক। যদি ভরের পরিমাণ বাড়ে, একটা বেশি ভরের বস্তুর ওপর বেশি পরিমাণ বল প্রয়োগ করতে হবে, আর বস্তুর ওপর বল প্রয়োগ যেদিকে হবে অবভিয়াসলি সেদিকেই ত্বরণটাও সৃষ্টি হবে। তো এটা থেকে আমরা কী জানলাম? বলের পরিমাপের ধারণা, পরিমাপ দ্যাট ইজ, ওখান থেকে আমরা মাত্রা একক নির্ণয় করলাম, এপ ইজ ইকুয়াল টু এম এ, এটা আমরা জানলাম, ভেরি 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 ইম্পর্টেন্ট। এটা না জানলে বলের মাত্রার একক নির্ণয় করা যাবে না। নেক্সট আমরা জানলাম নিউটনের তৃতীয় গতিসূত্র। ওকে, তো আজকে আমরা বেসিক্যালি এই টপিকগুলো জানলাম।
তো আজকের ক্লাসের ওপর থেকে যদি তোমাদের কোনো জায়গায় ডাউট থাকে বা কোশ্চেন থাকে সেটা তোমরা কমেন্ট বক্সে করে দিও, ওকে? আর তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা এই ক্লাসটা যদি মনে হয় যে এডুকেটিভ একটা, তো তোমাদের বন্ধুদের সাথে অবভিয়াসলি তোমরা এটা শেয়ার করো, ঠিক আছে? যাতে তারাও তাদের যে ডাউটগুলো আছে সেগুলো মানে একটু কিছু হলে যাতে দেখতে পারে, বুঝতে পারে, ওকে? তো থ্যাংক ইউ স্টুডেন্টস।